মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করতে অথবা চিন্তা শক্তিকে স্বাভাবিক রাখতে সব থেকে বড় বাধা হয়ে যে দাঁড়ায়, আমার অভিজ্ঞতায় বলে, এই ৩৫ বছরের জীবনে আমি যতটুকু বুঝেছি, এগুলো হচ্ছে ভয় নাম্বার ওয়ান। এরপরে লজ্জা আছে, অহংকার আছে, দ্বিধা আছে, কিন্তু সব থেকে মারাত্মক হচ্ছে ভয়। আদিম মানে মানুষের জন্মের সেই আদিকাল থেকে সম্ভবত মানুষ এই ভয়ের সঙ্গে পরিচিত। এবং তুমি যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস করবা, সেটা গান হোক, খেলা হোক, তুমি দেখবা যে দিন দিন তোমার উন্নতি হচ্ছে। ঠিক একইভাবে হাজার বছর ধরে মানুষ, এই যে আমাদের পূর্ব প্রজন্ম, তাই না? আমার তো একটা পূর্ব প্রজন্ম আছে। যদি পৃথিবীতে কোনো একজন মানুষ দিয়ে শুরু হয়, তো তার সঙ্গে আমার লিঙ্ক আছে। কারণ না হলে আমি আসলাম কোত্থেকে? অর্থাৎ আদি যে মানুষ, আজ থেকে ১০,০০০ বছর, ৫০,০০০ বছর, যাই হোক, তার সঙ্গে আমার কানেকশন আছে, থাকতে হবে। কারণ সে তার ওয়াইফকে বিয়ে করছে, সেখান থেকে ছেলে মেয়ে, তারপর সে বিয়ে করছে, এই করতে করতেই তো আমি। তো ওই যে ভয়ের চর্চা, ওখান থেকে হাজার বছর ধরে ডিএনএতে প্যাটার্নে প্যাটার্নে আসছে, ক্রোমোজোমে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, প্রত্যেকটা জায়গায়। আমি যতটুকু যতটুকু জানি, ডিএনএ হচ্ছে মূল জায়গা, যেখান থেকে আচরণগুলো আসে। তো হাজার বছরের চর্চার ফলে আমাদের ভয়ের উন্নতি হয়েছে। আমরা খুব এখন সাকসেসফুলি আমরা খুব ভয় পেতে পারি, খুব সফল আমরা ভয়ের বিষয়ে, যেহেতু অনেকদিন চর্চা করেছি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট ফেয়ার। আমরা ছোট্ট একটা জীবন কাটাই, তার মধ্যে হাঁটতে হাঁটতেই শুরু হয় ৩-৪ বছর। হাঁটতে লাগে, কথা বলতে লাগে, সময় লাগে। এই করতে করতে স্কুল কলেজ, তারপরে চাকরি বাকরি, রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিকতার দ্বন্দ্ব, রোমান্টিক দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষার দ্বন্দ্ব, এই করতে করতে জীবন শেষ। এর মধ্যে যদি আবার ভয়, লজ্জা, ঘৃণা, অহংকার, রাগ, অভিমান এত কিছু থাকে, তাহলে আমি জীবনটা কাটালাম কোথায়? আমি আমার সঙ্গে কখন ছিলাম? এত কিছুর প্রেশার নিয়ে পারা যায়। তো আমি একসময় ভাবলাম যে কি করে এই নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করে দেওয়া যায়, যে আমার সঙ্গে এটা আর থাকবে না, আমি একা থাকবো, আমি একা থাকি, আমার আনন্দের দরকার নেই, কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো আর দরকার নেই। ভয়টাকে বাদ দিব, রাগটাকে বাদ দিব, ঘৃণাকে বাদ দিব, ক্ষোভকে বাদ দিব, অভিমান, কোনো অভিমান নেই। যে যা করছো সব রাইট, যে আঘাত করছো ঠিক আছে, যাও, করছো ভালো লাগছে, যাও, চলে যাও, লাগে আরো একটু করে যাও, করে মন শান্ত করে চলে যাও। কিছু বলবো না, বলবো না, কারণ বলার দরকার নেই। মানুষ বাঁচে কয়দিন? তুমি তোমার পানিশমেন্ট এমনি, যদি পানিশমেন্ট হয়ে থাকে, প্রকৃতি তোমাকে নানাভাবে দিয়ে দেবে। আমার তোমার পিছনে দৌড়ানোর সময় আমার নাই। তো যাই হোক, আমি মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, আমার মনে হলো যে কি করে এই ভয়টাকে দূর করা যায়। তো আমি আমার মতো করে আমি কিছু থিওরি আমি অ্যাপ্লাই করেছিলাম নিজের সাথে, এবং এখনো করি। আমি বলছি না যে দিস ইজ পারফেক্ট বা দিস ইজ ইট। এর থেকে আরো অনেক মানুষের অনেক সাহসের ব্যাপার স্যাপার আছে। তো আমি যে চর্চাগুলো করেছিলাম, বা আমি যেটা করতে বলি, যে কি করে তোমার দুর্বলতাগুলোকে কাটাতে হবে, আমি তোমাকে আলেকজান্ডার দ্য গ্রেট হতে বলছি না, বা নিজেও তা হতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের উইক পয়েন্টগুলো থাকার দরকার নেই। আমরা একটু নর্মাল থাকি, স্বাভাবিক থাকি, খুব আনন্দ না হোক, অ্যাটলিস্ট স্বাভাবিক থাকুক। তো আমি কয়েকটা বিষয় বলি। প্রথম বিষয় হচ্ছে, আমি যদি আমাকে সবল করতে চাই, তাহলে আমার দুর্বলতাগুলো কোথায় খুঁজে বের করতে হবে। আমি কোথায় কোথায় আমি দুর্বল, আমার ভয় কোথায়, আমার লজ্জাটা কোথায়, আমার দুঃখটা কোথায়, আমার অভিমানটা কার সাথে, কেন অভিমান। এই দুর্বল পয়েন্টগুলো ১ নম্বরে আমাকে একদম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে খুঁজে বের করে নোট করে রাখতে হবে, যে এই সব জায়গায় আমার দুর্বলতা আছে।
এবং এই সব জায়গার দুর্বলতাগুলো আমাকে জীবনের চলতি পথের আমার গতিকে কমিয়ে দেয়। গতি ধরা যাক, আমি যাচ্ছি একটা কাজে, এমন একটা দুঃখ আসছে মনে, আর পা চলে না। এটা হচ্ছে ফিজিক্যালি বললাম। আবার অনেক সময় দেখা যায় মানুষের স্পিরিট হারায় যায়। সে অনেক বড় কাজ করতে পৃথিবীতে আসছে, কিন্তু এমন কিছু দুঃখ কষ্ট সে নিয়ে পথ চলে এবং তাকে পোষণ করে নিজের মধ্যে, আর সবসময় ভাবে, তাকে নিয়ে চিন্তা করে। ওই দুঃখ কষ্টগুলো তার একদম তাকে শেষ করে দেয়। সে কোনো কাজই করতে পারে না। যে পৃথিবীতে আসছিল রাজা হওয়ার জন্য, সে মারা যায় পথের ভিখারি হয়ে। এটা শুধুমাত্র হয় আমাদের দুর্বলতার কারণে, যেহেতু আমরা দুর্বলতাগুলোকে খুঁজে বের করি না। তুমি যদি তোমার দুর্বলতাগুলোকে খুঁজেই বের করতে না পারো, তুমি নির্মূল করবে কিভাবে? তোমাকে তো জানতে হবে তোমার দুর্বলতা কোথায়। তোমাকে সব থেকে ভালো চেনে কে? তোমার বাবা, তোমার মা, তোমার বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড? না, তোমাকে সব থেকে বেশি চেনে সেই মানুষটা যে তোমার সঙ্গে সবসময় থাকে। তোমার সঙ্গে সবসময় কি থাকে? তোমার সঙ্গে সবসময় থাকো হচ্ছে তুমি, ইউ। তুমি তোমার সঙ্গে সবসময় থাকো, সুতরাং তুমি তোমাকে ভালো চেনো, তুমি তোমার কারণগুলো জানবা। একটু মনোযোগ দিয়ে খোঁজ করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা খুব ভোগবিলাসী মানুষ, আরামপ্রিয় মানুষ। আমাদের এই ভোগগুলো একটু কমাতে হবে, যে আমি ভোগ ছাড়া থাকতে পারি। অনেক আগে থেকে অনেক ধর্মশাস্ত্রী উপবাসের শিক্ষা, রোজার শিক্ষা দেওয়া হয়েছে, কষ্ট করার কথা বলা হয়েছে। আমাদের ইসলামের নবী অনেক কষ্ট করেছেন, এবং প্রত্যেক ধর্মের যারা মহাপুরুষ আছে, অনেক হার্ডশিপ, জীবনটা ছিল হার্ডশিপের। গাছের মানে জঙ্গলে কাঠ কাটছে অথবা দিনমজুরি করছে, না খেয়ে থাকছে। এর কারণ আছে। এর কারণটা হচ্ছে, যখনই আমি ভোগ বিলাসে নিজেকে মত্ত করবো, আমি দিন দিন দুর্বল হব। কারণ ভোগ বিলাস আরো ভোগের ইচ্ছাকে বাড়ায়। তখন সে শুধু ভোগ করতে চায়, তার অনেক আশা বাড়ে এবং সে দিন দিন দুর্বল হয়। তুমি যখনই জানবা যে আমি 24 ঘন্টা না খেয়ে থাকতে পারি, বা আমি এত দূর হাঁটতে পারি, আমি এই কাজ করতে পারি, আমি স্বাবলম্বী, তোমার আস্তে আস্তে পরনির্ভরশীলতা কমে যাবে, তোমার দুর্বলতাটাও কমে যাবে। ধর্ম যে, প্রত্যেকটা ধর্ম যে কঠিন হার্ডশিপের শিক্ষা দেয়, কঠোর পরিশ্রমের শিক্ষা দেয়, এর কারণ আছে। এর কারণ তোমাকে দুর্বল করা না, এর কারণ হচ্ছে তোমাকে সবল করা, তোমাকে শক্তিশালী করতে চাই বলেই এই কথাগুলো বলেছে। ভুল বোঝো না। নাম্বার 3, সাহসের চর্চা করা। আমরা যেমন যদি 10,000 বছর ধরে ভয়ের চর্চা করি, তাহলে আমাদের ভয় কতটা শক্তিশালী হয়েছে, ভয় পাওয়ার প্রবণতাটা আমাদের এই মস্তিষ্কে কতটা প্রবল, এটা বুঝতে হবে। এখন এটাকে আমাদের রিভার্ট করতে হবে, রিভার্স সুইং এ নিতে হবে। আমি এখন এটাকে পিছনের দিকে নেব। ধরো একটা টাইটানিক জাহাজ, সে দেখছে সামনে বরফ খণ্ড, কিন্তু তারপরেও তার গতি এত বেশি ছিল, সে ধাক্কা খেয়েছে এবং ডুবে গেছে। আমাদের গতি হচ্ছে একটা উল্টা দিকে, অনেক বছরের চর্চার একটা উল্টা গতি। আমাদের ভয় পাওয়া অভ্যাস, আমাদের দুর্বল থাকা অভ্যাস, আমরা দুর্বল হতে ভালোবাসি, আমরা ধরেই নিয়েছি আমি দুর্বল। তো এইটাকে এখন উল্টা করতে গেলে আমাদের প্রতিদিন চর্চা করতে হবে, সাহসের চর্চা, শক্তিশালীর চর্চা, সবলতার চর্চা। কি করে করা যায়? তোমার দৈনন্দিন যে কাজ আছে না, এর মধ্যেই তুমি তোমার সাহসটাকে ঢুকিয়ে দাও। তবে একটু বুঝতে হবে, সাহস এবং অধ্যত্ব এবং বেয়াদবি, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। যেখানে তোমার বেয়াদবি করার দরকার নেই, যেখানে সবকিছু ঠিক আছে, সেখানে বেয়াদবির দরকার নেই। কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়িয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। দিস ইজ নট ব্রেভারি। এটা হচ্ছে অনেকটা মানসিক অসুস্থতা। একজন সাহসী মানুষ যেখানে সেখানে অকারণে সাহস দেখায় না, প্রয়োজনে দেখায়। তোমার প্রতিদিনের যে কাজ, তোমার প্রতিদিন যে ব্যবসা, তোমার যে বন্ধু বান্ধব, তোমার যে স্কুল কলেজ লাইফ, তোমার চাকরি জীবন, তুমি এখানে একটু একটু করে সাহসের চর্চা করো। কিভাবে করবা? যে কথা বলতে গিয়ে গলায় আটকে যায়, বুকে বেঁধে যায়, বুকে কাঁপুনি ওঠে, একটা একটা করে বলা শুরু করো, বলে দাও। তোমাকে কি হবে? হয় তোমাকে কথা দিয়ে আক্রমণ করবে, না হলে শারীরিক আক্রমণ করবে, মেনে নাও। এইটুক যদি সহ্য করতে পারো, তোমার অনেক ডেভেলপমেন্ট হবে। একটু সহ্য করো, একটু সহ্য করো, উন্নতি হবে। মানুষের কথা সহ্য করো। মানুষ তোমাকে আজে বাজে কথা বলবে, খুব টিকা মানে খোঁটা দেবে, ব্যঙ্গ করবে, মেনে নাও, সহ্য করো। একটা গরম আসবে, মেনে নাও, তুমি পরিবর্তন হচ্ছে, মানেই হচ্ছে তাই। তুমি এত বছরের চর্চা করছো, ভয়ের চর্চা, দুর্বলতার চর্চা, এখন উল্টা দিকে যাচ্ছ, একটু কি কাঁপবে না? অবশ্যই কাঁপবে। এটা মেনে নাও। মানুষ তোমাকে আঘাত করতে পারে, কথা দিয়ে অথবা শারীরিকভাবে, মেনে নাও।
বৃহত্তর স্বার্থে এটুক মেনে নাও, কিন্তু সাহসের চর্চাটা প্রতিদিন করো, তোমার কথায়, তোমার কাজে, তোমার মুভমেন্টে চেষ্টা করো। 4 নম্বর হচ্ছে যে ভয়। ভয় হচ্ছে অনেকটা ক্যান্সার কোষের মতো, এটা দিন দিন শুধু বাড়ে এবং ভয় সংক্রামক। ধরো তুমি আজকে একটা বিষয়কে ভয় পাচ্ছ, অমুক গাছে ভূত আছে, তুমি কি মনে করছো যে আজকের ভয় আর 1 বছর পরের ভয় একই থাকবে? না, 1 বছর পরে এই ভয়টা আরো বাড়বে। ওই বটগাছ কেন্দ্র করে আরো অনেক নতুন নতুন ভূত আসবে, আরো গল্প তৈরি হবে। তোমার উচিত হবে প্রথম দিনেই ওই ভয়ের গাছটাকে মেরে ফেলা। যে বিষয়গুলোকে বা যে মানুষটাকে তুমি ভয় পাও তাকে ফেস করো, তার সামনে যাও, কথা বলো, দেখবা ভয় কেটে যাবে। দেখবা যে তুমি যাকে খুব খারাপ মনে করছো হয়তো সে খারাপ না, তুমি যাকে ভয়ের মনে করছো হয়তো সে ভয়ের না। তোমার মন তোমাকে ভুলভাল সিগন্যাল দিচ্ছে আর তুমি সেটাকে বিশ্বাস করছো, করে দূরত্ব বজায় রাখছো। তুমি তাকে জানোনি এবং অজানা অজ্ঞানতা থেকে ভয় আসে। সো জানো, ফেস করো, যাকে ভয় পাও, যে বিষয়কে ভয় পাও, ফেস করো। আমার এক সময় অ্যাকাউন্টস অফিসে নিয়ে একটা ভয় ছিল, যেখানে কার কাছে যাব, কি হয়, কে ঘুষ চায় বুঝি না। একবার ভাবলাম যাই, ঘুরে ফিরে আসি, সারাদিন আজকে অ্যাকাউন্টসেই কাটাবো। ওখানে তো আমার মতো মানুষই চাকরি করে। ভয় কেটে গেল। কিন্তু ওইটা যদি পুষে রাখতাম, ওটা শুধু দিন দিন শুধু বাড়তো বাড়তো এবং বাড়তো। শুধু তোমার ভয়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ভয়কে প্রশ্রয় দিলে তুমি মনে করো ওটা দিন দিন শুধু ক্যান্সারের মতো বাড়বে। সো ভয়কে প্রথমেই মেরে ফেলতে হবে। ভয় পেয়েছো, মেরে ফেলো। ভয় পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে মেরে ফেলা। এগুলো হচ্ছে আমাদের ভেতরের আসল পশুত্ব। তুমি দেখবা যে ওই যে খরগোশ একটু খাবার খায় আর 10 বার এদিক ওদিক তাকায়, মানে ও ভয়ের মধ্যেই থাকে। আমরা কি খরগোশ? আমরা কেন অত ভয়ের মধ্যে থাকবো? ভয়টাকে মেরে ফেলতে হবে। একটু প্রতিবাদের কথা বলি। ধরো একটা মানুষ তোমাকে ভয় দেয় বা একটা বিষয় তোমাকে ভয় দেয়, এই ভয় কাটানোর একটা উপায় হচ্ছে, যে তোমাকে ভয় দেয়, ধরো একটা মানুষ, তার একটা মানসিক শক্তির পয়েন্ট আছে, একটা জায়গা আছে। ধরো মনে করছে ও কোনোদিন আমার উপরে কথা বলতে পারবে না, আমার দিকে তাকায় কথা বলতে পারে নাকি? ওর একটা চোট দিলে ঘুরে পড়ে যাবে, ওর একটা গালি দেবো, গালি শুনে ও কানতে কানতে চলে যাবে। তুমি ওর ওই মানসিক শক্তির ভিতটা নাড়ায় দাও, ওকে বুঝাই দাও যে তুমি যা ভাবছো তা না। ওকে বুঝাই দাও যে সবাই ধমক দিলে দৌড় দেয় না। তুমি ওকে বুঝাই দাও যে তোমার বিপক্ষে আমি কথা বলতে পারি। কথা বলো, স্পষ্টভাবে কথা বলো, ফুসফুসকে কাজে লাগাও, হার্টকে কাজে লাগাও, লাংসকে কাজে লাগাও। কথা বলো, ব্রেনকে ইউজ করো। সমাজের মানুষগুলোকে ধরা শেখো। মানুষের একটা সায়েন্স আছে, কি করে মানুষকে সাথে নিয়ে চলতে হয়, এটা তুমি জানো। দেখবা যে অনেক লোক তোমার সামনে নরম হয়ে যাবে, যাদেরকে তুমি ভয় পেয়েছো। এগুলো টেকনিক, সোশ্যাল টেকনিক, এগুলো দরকার আছে। তো যে তোমাকে ভয় পায়, যে বিষয়টা তোমাকে ভয় পায়, ওই বিষয়ের যে মূল শক্তির জায়গাটা, তাকেই আগে ভাঙতে হবে। যে মনে করে যে তুমি তো ভয়ে মানে এরকম হাত উঁচু করলে তুমি ভয়তে দৌড় দিবা, সে হাত উঁচু করে চড় মারলেও তুমি দাঁড়ায় থাকবা, নড়বা না। তুমি মার খাও, মার খেয়ে তুমি শুয়ে গেছো, আঘাত পেয়েছো, 7 দিন তোমার জ্বর, ওকে ফাইন। কিন্তু ওই লোকটা জানলো যে ও আমাকে ভয় পায় না, ও আঘাত খাইতে পারে, নিতে পারে। ওর মনে তোমার প্রতি একটা শ্রদ্ধা বোধ আসবে। ওই শ্রদ্ধা বোধ থেকে পরবর্তীতে তোমার সঙ্গে ফালতু কথা শেয়ার বলবে না। একেবারে সামাজিক একটা উদাহরণ দিলাম। এগুলো আমাদের সঙ্গে হয়, আমরা চুপে যাই, বলি না, লজ্জায় বলি না, কিন্তু এগুলো হয়, সবার সাথেই হয়। তো এরকম কয়েকটা উদাহরণ দিই। বেগম রোকেয়া, মহাত্মা গান্ধী। ব্রিটিশরা কোনোদিন ভাবছিল যে নেংটি পড়াই মানুষটা, এরকম একটা শরীর, মানে চাকর, আমাদের চাকর, কালা মানুষ, মাথায় টাক, চোখে দেখে না ঠিক মতো, এই আমাদের বিরুদ্ধে কথা বলবে? কিন্তু মহাত্মা গান্ধী কি করছিল, ওদের ওই মানসিক শক্তিটারই শেষ করে দিছে। এবং মহাত্মা গান্ধীর একটা বড় বিষয় ছিল, উনি ভোগ করতো কম। ভোগ মানুষকে কাপুরুষ করে, এটা মনে রাখবা। তুমি যত খাবা, যত ঘুমাবা, যত আমোদ ফুর্তি করবা, তুমি তত দুর্বল চিত্তের মানুষ হবা। ভোগ কমাও,
তোমার বীর পুরুষত্ব, তোমার তেজস্বিতা জেগে উঠবে। এটা আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। এবার আরেকটা পয়েন্ট বলি। তুমি দেখবা যে কিছু শব্দ এবং কিছু বাক্যকে তুমি ভয় পাও, তুমি শুনতে চাও না, তুমি চাও না বলতে, এবং তুমি চাও না আলোচনা করতে, এবং তুমি চাও না যে কেউ তোমাকে ওইটা বলুক, তোমার সাথে ওইটা নিয়ে কেউ আলোচনা করুক, এটা তুমি চাও না। ফর এক্সাম্পল, ধরো তুমি খুব কালো, এই তুমি চাও না যে কেউ তোমার সঙ্গে এই কালো সাদা নিয়ে কথা বলুক। কেউ দূরে যদি কেউ বলে সাদা কালো ফর্সা, দেখবো তোমার একটা অপ্রস্তুত ভাব চলে আসছে, আল্লাহ আমাকে কি বলে, আমাকে নিয়ে কেউ কিছু বলে নাকি। এর মানে কি? এর মানে তোমার গায়ের রংটা এরকম, বা তুমি একটু চিকনা, বা তুমি একটু মোটা, বা তুমি একটু লম্বা, বা তুমি একটু খাটো, তোমার ওইটা নিয়ে একটা ভয় যে কেউ না বলে। এর মানে কি? মানে তুমি ওই বিষয়টা নিয়ে এত হীনম্মন্যতায় ভোগো, যদি দূরে কেউ কোনো বিষয়ে ওইটা নিয়ে কথা বলে, তোমাকে নিয়ে হয়তো বলেন, তাও তুমি শক্ত হয়ে গেছো, তুমি এতটাই দুর্বল। এখন আমার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে তুমি কোন কোন শব্দ, কোন কোন বাক্য, কোন কোন শারীরিক সামাজিক বাস্তবতাকে তুমি ভয় পাও, যেটা নিয়ে তোমার হীনম্মন্যতা আছে, এগুলোকে লিস্ট করো, করে এইগুলো নিয়ে আলোচনা করো, এইটা নিয়ে কথা বলো। ধরো তুমি চাও না তোমার শরীর নিয়ে কেউ কথা বলো, তুমি 10 জন বন্ধুকে দাঁড় করে বলো যে বল, নিয়ে বল, কি কি বলবি বল, আমার শরীর নিয়ে কথা বল। এটা অভ্যাস করো, প্রতিদিন বলো যে হ্যাঁ বল, কি কি বলবি বল। ও বলো তোমার লম্বা নিয়ে, তোমার খাটো নিয়ে, মাথায় টাক নিয়ে, তোমার চোখ টেরা, যা খুশি তাই বলুক, তুমি শোনো। একসময় এটা তোমার কাছে পান্তা ভাত হয়ে যাবে। দেখো, মানুষ কোনোদিন, সব থেকে মজার বিষয় হচ্ছে মানুষ কোনোদিন চিরদিন থাকে না। মেরিলিন মনরো গেছে, মেরিলিন মনরোর সেই সময় যে বুড়ি ছিল সেও গেছে। সো তোমার একটা শান্তির জায়গা হচ্ছে যদি তুমি প্রথমত তুমি যদি তোমার চলতে ফিরতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, তুমি ওকে, তা তুমি কালো হও আর ফর্সা হও, তারপরেও যদি কোনো হীনম্মন্যতা থেকে থাকে, তুমি শিওর থাকো কেউ থাকবে না। সো যে কদিন আসো এনজয় করো। এইসব শব্দ, এইসব বাক্য, এইটা নিয়ে তুমি কেন দুর্বল থাকবা? কেন তুমি হীনম্মন্যতায় ভুগবে? এখানে যাবো না, ওখানে যাবো না, ওইটা বলে, ওর কাছে বেসবো না, নিজেকে আর কত চাপাবা? সুতরাং এই যে মানে আপত্তিকর শব্দ, বিব্রতকর শব্দ, যেটা নিয়ে তুমি কথা বলতে চাও না বা শুনতে চাও না, আমি বলি আজকের থেকে এইগুলো নিয়ে বেশি করে কথা বলো এবং বেশি করে শোনো। বল, আমাকে নিয়ে সমালোচনা কর, কর, আমার শরীর নিয়ে সমালোচনা কর, আমার বুদ্ধি নিয়ে সমালোচনা কর, আমার সামাজিক অবস্থান নিয়ে সমালোচনা কর, করতে থাক, আমি শুনি। এটা একটা বড় ব্যাপার। এগুলো তোমাকে ছোট করে, তোমার মনটাকে দুর্বল করে রাখে। দুর্বল হও না, সবল হও। নিজে সবল হও, অন্যকে সবল হওয়ার পথ দেখাও। আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমরা ভয়কে সম্মান করি, গ্লোরিফাই করি। যে ভয় দেখায় তাকে নিয়ে গল্প তৈরি করি। অমুক ডাকাত, বিশাল বড় ডাকাত, অমুক সন্ত্রাসী, তার আবার নামও দিই, চাপাতি অমুক, AK-47 সোহেল। মানে এগুলো মানে কি? আমরা তাকে সম্মান করি, সেলুট জানাচ্ছি, ও বাবা তুমি বিশাল, তোমাকে আমি সেলুট করি, তোমার নামটা আমি ভয়ের সঙ্গে উচ্চারণ করি। ভয় যে দেয়, এবং ভয় মানে ফিয়ার ইটসেলফ, ভয়কে এবং যে ভয় দেয়, এদেরকে অন্তত পক্ষে সম্মান করো না, অসম্মান করে কথা বলো। কারণ তুমি যখনই ভয়কে এবং যে ভয় দেয় তাকে সম্মান করে কথা বলবা, দিন দিন ওই ভয় তোমার মনের মধ্যে বসবে। বাঘ, বাঘকে তুমি খুব ভয় পাও এবং সম্মান করো, ওই ভয়টা দিন দিন তোমার থাকবে। অনেকে বাঘ দেখলে মানে মরে যায়, অনেকে আছে বাঘ পোষে। তুমি ইউটিউবে দেখো, অনেক মানুষ আছে বাঘ পোষে, ছোটবেলা থেকে বাঘের সাথে ঘুমায়, বাঘের সাথে গোসল করে। ও পারে কি করে? আর তুমি জঙ্গলের মধ্যে কোথায় একটা নেংটি বাঘ, তার দেখলে তুমি একদম হার্ট ফেল করছো। সাপ, এক সাপের বাচ্চা দেখলে আমি একসময় খাটের উপর লাফ দিয়ে উঠছি। অনেকে দেখছি কোবরা সাপ নিয়ে এরকম মাথার উপর চড় মারে, চারপাশে কোবরা সাপ, সে ওর মধ্যে বেছে বেছে নিয়ে যাচ্ছে, কেউ একটু ফোসফাস করে তাকে মাথায় চড় দিচ্ছে। মেন্টাল সেট আপ। তাই ভয় যে দেয়, তোমাকে যে ভয় দেয়, তাকে গ্লোরিফাই করো না। কারণ সে তোমার মানসিক, তোমার উন্নতির পথে সে একটা বাধা। যে বাধা, তাকে লাথি মারো। তোমার সামনে একটা ইট পড়ছে, পা দিয়ে সরাই দিবা, তাই না? তুমি তাকে প্রণাম দিবা নাকি, বা তাকে তুমি সালাম দিবা নাকি? তুমি তাকে পা দিয়ে সরাই দিবা, হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিবা। তোমাকে যে ভয় দেয়, তাকে তুমি এত গ্লোরিফাই করো কেন? তাকে গ্লোরিফাই করো না।
সে একটা ফালতু জিনিস, তাকে আজকে থেকে ফালতু মনে করো। তোমার মনের থেকে তার প্রতি সম্মানটাকে বের করে দাও, ওকে হালকা করে দাও। তোমার মনের মধ্যে সে হালকা হয়ে থাকবে, বড় হতে পারবে না। একটা বড় আর একটা পয়েন্ট বলি, মোরাল উইকনেস। আমি এটাকে বলি মোরাল উইকনেস। আমি জানি না এরকম কোনো শব্দ আছে কিনা। মোরাল উইকনেস মানে হচ্ছে কিছু কিছু নীতি বাক্য, কিছু কিছু নীতি কথা আমাদেরকে দুর্বল করে। এটা উচিত, ওটা উচিত না, এটা ভালো, ওটা খারাপ, এটা করা যাবে না, ওটা আমাকে অমুক মুরব্বী করতে মানা করছে, এটা করলে বেয়াদবি হবে। তোমাকে কেউ ঘুষি মারছে, তুমি বলছো না মারামারি করা উচিত না, আমার অমুক বলেছে মারামারি করা উচিত না। তোমার উচিত, তোমার এখন দরকার একটা ঘুষি দেওয়া, কিন্তু কিছু মরালিটি তোমাকে দুর্বল করে রাখছে। তুমি নিয়মিত মার খাচ্ছ, তুমি নিয়মিত সমস্যায় পড়তেছো। সমস্যার সমাধানের জন্য যা করার দরকার, কিছু কিছু মরালিটি যা 10,000 বছর আগে হয়েছে বা অনেক বছর আগে হয়েছে, ওই সময়টা সত্য ছিল, এখন হয়তো সত্য না। কিন্তু ওই মরালিটির কারণে তুমি সোজা হয় আমি খুব ভদ্র ছেলে, আমি খুব ভদ্র মেয়ে, আমি এগুলো করি না। কেউ তোমাকে গালি দিচ্ছে দিনের পর দিন, তুমি একটা গালি দিলে, একটা জোরে ধমক দিলেও থেমে যাবে, তুমি দিচ্ছ না কেন? জোরে কথা বলো, অভদ্রতা। এই ধরনের মোরাল উইকনেস বাদ দিতে হবে। এই মোরাল উইকনেসের কারণে আমাদের দেশের অসংখ্য মেয়েরা জীবনে উন্নতি করতে পারে না। কি আমাকে কি বলবে, এটা ঠিক না, তুমি মেয়ে মানুষ, তো লজ্জা তোমার ভূষণ। এই লজ্জা ভূষণ করতে করতে জীবনে কিছু করতে পারে না, রান্নাঘরের দিন জীবন শেষ। এই তো লজ্জা নেই, এই করতে করতে অনেক পুরুষ মানুষ যে কাজটা করা উচিত করতে পারে না। তাই এইসব মোরাল উইকনেস, নীতি বাক্য কিন্তু আমাকে দুর্বল করে, কাপুরুষ করে রাখে। কিছু কিছু মরালিটি আছে সার্বজনীন, ক্ষুধার্তকে আহার দাও, কেউ পড়ে গেলে সাহায্য করো, এটা হচ্ছে এক ধরনের মরালিটি, সার্বজনীন, সবসময় সত্য। কিন্তু কিছু মরালিটি আছে যা আমাদেরকে দুর্বল করে, সেই মরালিটি গুলোকে বাদ দিতে হবে। যা তোমাকে দুর্বল করে, সেটা ভালো হোক আর খারাপ হোক, বাদ দিতে হবে। যদি না করতে পারো, সারা জীবন কাপুরুষ হয়ে থাকবা। আমাদের মনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কোমল অংশ, একটা কঠিন অংশ। কোমল অংশটা হচ্ছে, ধরো আমরা কবিতা ভালোবাসি, গান ভালোবাসি, প্রেম করতে চাই, আমাকে কেউ ভালোবাসুক তা চাই। আর কঠিন অংশটা হচ্ছে আমাদের যুদ্ধ করা দরকার, কখনো কখনো আমরা একা থাকি, আমাদের আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো মারা যায়, এগুলোকে মেনে নেওয়া হচ্ছে কঠিন অংশ। কখনো কখনো আমাদের যোদ্ধা হতে হয়, কখনো কখনো পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করতে হয়। ইদানিং আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে, আহ্লাদে হোক আর যেভাবে হোক, আমরা মনের কোমল অংশটাকে অতিরিক্ত যত্ন করতে করতে কঠিন অংশটাকে বাদ দিয়ে দিছি। আমরা এখন হাঁটতে পারি না, আমরা একটু পরিশ্রম করতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না, ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছি। এই কোমল অংশের যেমন চর্চার দরকার আছে, সঙ্গীতের দরকার আছে, আবার কঠিনেরও দরকার আছে। তোমাকে গানও গাইতে হবে, আবার তোমাকে প্রতিবাদও করতে হবে, তোমাকে স্থির হয়ে বসতে হবে এবং তোমাকে যুদ্ধও করতে হবে। কোনোটাই মিথ্যা না। এই জীবনে তুমি কোনোটাকে বাদ দিতে পারবা না, সবই সত্য। এবং যুদ্ধ চরম সত্য। যুদ্ধ তোমার ভেতরে, যুদ্ধ তোমার বাইরে, এটা সবসময় সত্য, এটাকে বাদ দেওয়া যায় না। অতিরিক্ত মান সম্মান বোধ মানুষকে পঙ্গু করে দেয়, কাজ করতে দেয় না, এবং মানুষকে খরগোশের মতো করে দেয়। আমার মান সম্মান চলে যায় কিনা, চলে যায় কিনা, কেউ আমাকে কিছু বললো কিনা, এই করতে করতে তার আর কোনো কাজই করা হয় না। সবসময় আতঙ্কে ভোগে যে আমার সামাজিক সম্মান চলে গেল কিনা, চলে গেল কিনা, চলে গেল কিনা, কে কি বলে, কে কি বলে। এগুলো একটু কমাতে হবে, এই মান সম্মানের স্কেলটা কমাতে হবে, নাহলে তো কাজই করতে পারবা না। আজকে শাহরুখ খান যখন প্রথম অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করছিল, নাচতো, গাইতো, ছ্যাবলামি করতো, তাই না? সবাই বলতো মান সম্মান নেই, 14 নম্বর লোক। আজকে সে কোথায়? অনেক রাজনৈতিক নেতা একসময় মার খেয়েছে, রাস্তায় গড়াগড়ি খাইছে, দড়ি বেঁধে নিয়ে গেছে, আজকে সে হয়তো বড় কোনো মন্ত্রী। তো মান সম্মান বোধ বেশি যার থাকে, সে কিছু করতে পারে না, সেই শুকরের মতো থাকে, এদিকে তাকাবে আর একটু একটু খেয়ে দৌড় দেবে। বেশি মান সম্মান যার থাকে, সে মিশতেও পারে না, সে কোনো কাজও করতে পারে না, তার দ্বারা রিভলিউশনারি কিছু হয় না। সে আসে, জন্ম নেয়, খাওয়া দাওয়া করে, হয় বাচ্চা কাচ্চা উৎপাদন করে, দুর্বল বাচ্চা, সবল বাচ্চা না, দুর্বল বাচ্চা, দুর্বল চিত্তের বাচ্চা, এরপর মারা যায়। এই জন্য মান সম্মান বোধের একটা লিমিট থাকতে হবে, যে কতটুকু সম্মান বোধ নিয়ে আমি চলবো।
বেশি সম্মানবোধ না থাকলে কথাই বলা যায় না, কারোর সঙ্গে মেশাই যায় না, তোমার জীবনটা কঠিন হয়ে যাবে। একটু একটু কমাও, স্কেলটা একটু কমাও, তোমার বংশ মর্যাদাবোধ একটু কমাও, তোমার শিক্ষা দীক্ষার অহংকার একটু কমাও, মানুষকে কাছে আসার সুযোগ দাও, তুমিও কাছে যাওয়ার সুযোগটা নাও। অন্যের মূল্যায়ন, অন্যের প্রশংসা পাওয়ার ইচ্ছা, অমুক আমাকে প্রশংসা করবে, হাততালি দিবে, তার জন্য আমাকে এখন কি করতে হবে, সে যা ভালো যা মনে করে তাই আমার করতে হবে। কারণ ওর ভালোর মতো কাজ না করলে তো তার তালি দিবে না, ওর তালি পেতে গেলে আমার ওর মতোই কাজ করতে হবে। তার মানে কি, মানে সারা জীবন অন্যের প্রশংসা পেতে গিয়ে শুধুমাত্র অন্যের মনের মতোই চলছি। বাংলাদেশের একটা মেয়ে আছে, ওয়াসফিয়া নাকি যেন নাম, অনেক পাহাড়ের চূড়ায় উঠছে, সম্ভবত 7টারই উঠছে। এ যখন প্রথম স্টার্ট করছিল আমার মনে হয় না সামাজিকভাবে সে ভালো গ্রহণ, মানে ভালোভাবে নিছিল, কিন্তু সে কিন্তু অন্যের প্রশংসার গায়ে লাগায়নি। বেগম রোকেয়া যখন কাজে নামছিল গায়ে লাগায়নি, কে কি মনে করলো। তো অন্যের প্রশংসা পেতে গিয়ে নিজেকে বঞ্চিত করো না। তোমার যেটা করতে ভালো লাগে, হয়তো তুমি নতুন কিছু করতেছো, তাই না, নতুন কিছু করবা, সো তুমি শুরু করো, তোমার মতো করে তুমি আগায় যাও। মানুষ একটু নিন্দা করো, নিন্দা সহ্য করো। বড় হতে গেলে অবশ্যই তোমার নিন্দা হবে এবং তার সমালোচনাও হবে, এটা সহ্য করো। একটু কথা বললো তা কি হয়েছে, একটু জুতা মারলো তাতে কি হয়েছে, এগুলো তুমি থেমে যাবা। মানুষ তো মারবে, কে জুতা মারে, তোমার থেকে নিচু চিন্তার মানুষ মারে। যে জুতা মারছে, যে তোমার বাজে কথা বলছে, তুমি ধরে নাও যে তোমার থেকে নিচে, ধরে নাও না, তুমি নিশ্চিত থাকো ও পরিবর্তনের ভয় পায়, যেন জুতা মেরে তোমাকে থামাতে চাচ্ছে। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট স্টপ, গো অন। লাস্ট, অনেক বড় লেকচার হয়ে গেল, লাস্ট বাট নট লিস্ট, সত্যকে গ্রহণ করো। তোমার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো কিছু যে কোনো কারণ ছাড়া করতে পারে। এই ফ্যানটা এখন খুলে মাথায় পড়তে পারে, কারো কাছে বিচার দেওয়ার কিছু আছে? তুমি রাস্তায় চড়ছো, বজ্রপাত পড়তে পারে না? পারে। এনিথিং মে হ্যাপেন টু ইউ, সবসময় তোমার সঙ্গে ভালো হবে এটা মনে করো না, খারাপও করতে পারে। তুমি যখন তখন মারা যেতে পারো, এই সত্যটাকে মেনে নাও। এবং আরেকটা বিষয় হচ্ছে, মৃত্যুকে শত্রু মনে করো না। এই দুর্বল শরীর, এই এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, এই নশ্বর পৃথিবী থেকে যে শরীরে তুমি আটকা পড়ে গেছো, তাই না, এই শরীরে তুমি আটকা পড়ে গেছি, মৃত্যু নামক ঘটনা একদিন তোমাকে এখান থেকে মুক্তি দেবে। ধরো তোমার কোনোদিন মৃত্যু নেই, এই সারা জীবন এখানে তোমার থাকতে হবে, এই রোগ ব্যাধি এই তোমার ভোগ করতে হবে, কিন্তু মৃত্যু এটা তোমাকে একদিন মুক্তি দিয়ে দেবে, তুমি এখানে আর থাকবা না। তাই মৃত্যুকে পরম আনন্দে গ্রহণ করার মানসিক প্রস্তুতি নাও, এটা প্রস্তুতিটা রাখো, সবসময় রাখো। তোমার সঙ্গে যখন তখন এটা ঘটতে পারে, এই সত্যটা মেনে নাও। এই সত্যটা যতদিন মেনে না নিবা ততদিন শুধু সত্য থেকে পালিয়ে বেড়াতে হবে। সত্যকে মেনে নাও, মৃত্যুকে শত্রু মনে করো না, তাকে পরম বন্ধু মনে করো, সবসময় গ্রহণ করো। এই মহাজগতের কেউ তোমাকে আর ভয় দিতে পারবে না। সকল ভয়ের উৎস হচ্ছে আমরা সত্যকে গ্রহণ করি না, সকল ভয়ের উৎস হচ্ছে আমরা মরতে চাই না, মারা যেতে চাই না, আমরা মৃত্যুকে খারাপ মনে করি। এটা একটা সাধারণ ঘটনা এবং কিছু কাজ আছে, জীবনের কিছু সার্থকতার বিষয় আছে, নিজের মতো করে খুঁজে বের করো, যেটা আমি বলবো না। মৃত্যু একটা পরম আনন্দের জিনিস, হয়তো প্রসেসিংটা অনেক সময় দেখতে খারাপ মনে হয়। মৃত্যুকে গ্রহণ করার মানসিকতা রাখো, মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলো, তখন কোনো ভয়, কোনো লজ্জা, কোনো ঘৃণা থাকবে না। পৃথিবীটাকে, তোমার জীবনটাকে, এই শারীরিক ভ্রমণটাকে তোমার কাছে একটা মনে হবে যে একটা রিসোর্টে ঘুরতে আসছি, সবকিছু আনন্দের হবে। এই সত্যটা থেকে যত দূরে থাকবা তুমি, তত নিজেকে মিথ্যার সাগরে ডুবিয়ে রাখবা, এবং মিথ্যার সাগরে ডুবিয়ে রেখে নিজেকে ভালো রাখা যায় না। থ্যাংক ইউ।